একটা প্রাক ঔপনিবেশিক যুগ যাকে বলা হয়, যাকে সাধারণ মানুষ চলতি কথায় মধ্যযুগ বলে, সেই সময় তো বাংলায় মূলত ইসলামিক শাসকবর্গ ছিলেন, কখনো সুলতানি, কখনো শাহী বংশ, পরবর্তীকালে মোগলরা, শেষে নবাবরা। সেই সময় বাংলা ভাষার সরকারি বাংলায় সরকারি কাজকর্ম হতো আরবি ফার্সি ভাষায়। কাজে সেই সব ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় খুব স্বাভাবিকভাবেই ঢুকেছে। ভারতচন্দ্র যখন তার কাব্য করতেন প্রচুর ফার্সি শব্দ পাওয়া যায়। রামপ্রসাদের একটা বিখ্যাত গান, দেমা আমায় তবিলদারি, তবিলদারি শব্দটা কিন্তু সেই অর্থে সংস্কৃত থেকে আসা শব্দ না, সংস্কৃত থেকে গেলে কোষাধ্যক্ষ হতো, অ্যাকাউন্টেন্ট। কাজেই প্রচুর শব্দ। আমার কাছে একটা লিস্ট আছে যে ধরো এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না, যেগুলো বাংলা নয়, এগুলোর উৎস আসলে আরবি বা ফার্সি। আসল আরবি, ওকে, আসল আমরা মাঝে মাঝেই ব্যবহার। আদালত, তারপর জাহাজ, জিনিস, জেলা, তামাশা, তারিখ, তাগাদা। হয়তো অরিজিনালি উচ্চারণটা এরকম না, সেটা বঙ্গীকরণ হয়ে উচ্চারণটা বদলেছে, কিন্তু প্রত্যেকটা শব্দের উৎস আরবি। বাজে, বদল, বাতিল, তারপর মজবুত, মজলিস, মালিক, মিছিল, মুশকিল, মেজাজ, শুরু, শৌখিন, শহীদ, রাজি। এই প্রত্যেকটা শব্দ কিন্তু আরবি থেকে বাংলা ভাষায় এসে মিশেছে। ফার্সি থেকে বাংলা ভাষায় এসে মিশেছে অজুহাত, আইন, আওয়াজ, আঙুল, আন্দাজ, আবহাওয়া, আমদানি, এরকম। এই লিস্টটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর কি কয়েকদিন ধরে, সেখান থেকে বলছি। গরম, গ্রেফতার, তারপর দূরবীন, দারোয়ান, দালান, পরগনা, নালিশ, বাজার, বাগিচা, বরফ, বেচারা, বেপরোয়া, বেশি, মগজ, ময়দা, সবজি, সানাই। আর দিল্লিতে বসে যারা এই জ্ঞান দিচ্ছেন যে ডায়ালেক্ট দিয়ে পশ্চিমবঙ্গীয় বাঙালি না বাংলাদেশি বাঙালি সেটা চিহ্নিত করব, তাদের সেই চিহ্নিতকরণের যোগ্যতা কতটুকু? তারা কি ডায়ালেক্ট শুনে এই ডায়ালেক্টটি মেদিনীপুরের এবং এই ডায়ালেক্টটি ফরিদপুরের, সেইটা তারা বিভাজন করতে পারবেন? সেই ট্রেনিং বা যোগ্যতা বা সেই কারণ কি তারা আছে? বাঙালিরা পারবে, অভ্যস্ত বাঙালিরা। পিনাকি ঠাকুর বলে এক কবি ছিলেন, সম্প্রতি মারা গেছেন। তার একটা কবিতার লাইন ছিল, এই ডায়ালেক্ট জিলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার চুমা, খেলুম গেলুম বাংলা যদি, আমার ভাষাও বঙ্গভাষা। কিছু কিছু শব্দ আলাদা করে চিহ্নিত হলো, যে শব্দগুলো শুধুমাত্র বাঙালি মুসলমানরাই ব্যবহার করেন, অবাঙালিরাও করেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। ধরো এই যে পানি, জল বলি আমরা, এই কেউ পানি বললে বা কেউ দাওয়াত নিমন্ত্রণ, বা কেউ গোসল, স্নান, এগুলো বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়াটা কিন্তু অনৈতিক। তার কারণ পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু মুসলমান বাঙালিও এই শব্দগুলো ব্যবহার করেন তাদের পারিবারিক পরিসরে, বাইরের পরিসরে হয়তো নাও করতে পারেন। বাইরের পরিসরে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের সাথে কথোপকথনের সময় হয়তো করেন না বা করেন, কিন্তু বাংলাদেশে এই শব্দগুলো তাদের মুসলমান সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তা বলে এগুলোর উৎস আরবি ফার্সি হতেই পারে, আরবি ফার্সি উৎস আরও অনেক আছে, ফলে সেগুলো একটা অংশের বাংলা ভাষায় মিশে গেছে, তার মানে সেটা যে বাংলা নয় এই কথাটা বলা অন্যায়, এক নম্বর কথা। আর দু নম্বর, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাইবো আমি। কবির সুমনের একটা খুব সুন্দর বিষয় ছিল, সেটা হচ্ছে একটা গানের লাইন, পাকস্থলিতে ইসলাম নেই, নেই তো হিন্দু আমি, তাতে যাহা জল তাহা পানি। কাজেই শব্দ ব্যবহার দিয়ে বাংলাদেশি বা পশ্চিমবঙ্গীয় বাঙালি সেটা চিহ্নিত করা হয়তো যেতে পারে, কিন্তু সেটা দিয়ে বাংলা ভাষাকে ডিসক্রিমিনেট করার চেষ্টা করলে সেটা ছোট হবে। কারণ
পশ্চিমবঙ্গে বহু মানুষ ব্যবহার করে। আসলে আমাদের দুর্ভাগ্য, বহু মানুষ মুসলমানদের বাঙালি বলে ভাবতেই কষ্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও বাংলা ভাষা নিয়ে। এর আগে আমরা বহুবার এই চ্যানেলেই সরব হয়েছি এবং সম্প্রতি ঘটনাগুলির গুরুত্ব এত বেশি যে আমাদের ইমিডিয়েটলি মনে হয়েছে এই বিষয়ে একটা ভিডিওর প্রয়োজন। তাই এরকম বৃষ্টির মধ্যে রাত্রিবেলা অ্যাডহক আমরা একটা শুটিং করছি। আজকে আমাদের যিনি গেস্ট, তন্ময় ভট্টাচার্য, আমাদের চ্যানেলে এর আগেও বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে বক্তব্য রেখেছেন। আমরা এখন সাম্প্রতিককালে যেটা ফেস করছি সেটা হচ্ছে অবাঙালি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ডায়ালেক্ট শুনে তাদেরকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি ভাষায় কথা বলছেন, তাই জন্য তাদেরকে ইমিডিয়েট তাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক। অ্যান্ড ফ্রম আওয়ার পার্সপেক্টিভ দ্যাট ইজ ভেরি মাচ রং অ্যান্ড উই ডু নট সাপোর্ট দিস অ্যাট অল। মুখ্যভাবে এই বিষয়ে আলোকপাত করার জন্য তন্ময়দা আমাদের সাথে রয়েছেন। তিনি বাংলা ভাষা নিয়ে বহু বছর ধরে কাজ করছেন। সো ওয়েলকাম তন্ময়দা। কেমন আছো বলো? চলছে, মন মেজাজ একটু খারাপ, কিন্তু চলছে। ঠিক, আমি যেই বিষয়টা নিয়ে এই কথাগুলো বললাম সেই বিষয়টা ধীরে ধীরে এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। এর আগেও আমরা গুটি কয়েক ঘটনা শুনেছি যে রাজনৈতিক প্রেক্ষাপটে, ধার্মিক প্রেক্ষাপটে এবং ভাষাগত জাতিগত প্রেক্ষাপটে মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এবং অনুপ্রবেশকারী হিসাবে তাদের প্রতি একটা হেট্রেড তৈরি হওয়া এবং তাদেরকে নির্যাতন করা বা তাদেরকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা প্রতিবাদ চলছে। এবং কোল্যাটেরাল ড্যামেজ হিসাবে যারা এই দেশেই জন্মগ্রহণ করেছেন এবং পশ্চিমবঙ্গের নাগরিক এবং বহু বছর ধরে এই দেশেই বসবাস করছেন, কোল্যাটেরাল ড্যামেজ হিসাবে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বাংলাদেশি ভাষা বা বাংলাদেশি চিহ্নিতকরণ, এটা নিয়ে তোমার কি মতামত? প্রথম কথা, আমরা সবাই জানি যে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। যে ভাষা আছে সেটা হচ্ছে বাংলা ভাষা। দিল্লি পুলিশ সম্প্রতি তাদের একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ভাষা শব্দটা ব্যবহার করেছেন এবং তার জাস্টিফিকেশন দিতে গিয়ে বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্য অনেক যুক্তিতর্ক দিয়েছেন। তিনি এমন লাইনও বলেছেন যে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নাকি নেই, এত বড় কথা অবধি বলেছেন। তার থেকে বড় কথা, উনি বলেছেন যে বাংলাদেশি ভাষা যেটা বলতে চাইছেন সেটি ভারতে প্রচলিত বাংলার থেকে ডায়ালেক্ট, সিনট্যাক্স ইত্যাদি ইত্যাদির ওপর নির্ভর করে নাকি আলাদা। সিনট্যাক্সের ওপর নির্ভর করে খানিকটা আলাদা হলেও ডায়ালেক্ট শব্দটার ওপর আমার যথেষ্ট আপত্তি আছে। তার কারণ পশ্চিমবঙ্গেও যে বাংলা ভাষা প্রচলিত তাতেও বিভিন্ন জেলায় বিভিন্ন ডায়ালেক্ট আছে এবং বাংলাদেশেও বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ডায়ালেক্ট, কথ্য ভাষার বিভিন্ন রূপ, মানুষ বিভিন্নভাবে কথা বলেন। এখন আমাদের যখন দেশভাগ হয়, ধরো 47 থেকে 71 সালের মধ্যে, তো প্রচুর মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন এবং বিভিন্ন কলোনিতে বা কলোনির বাইরেও বিভিন্ন জায়গায় থেকেছেন। তাদের অনেকেরই ধরো প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম যারা এসছেন তারা হয়তো পূর্ববঙ্গের ডায়ালেক্টটাই নিয়ে এসেছেন, তারা সেই ভাষাতে কথাও বলছেন নিজেদের মধ্যে, হয়তো বাইরের লোকের সঙ্গেও। আমরা যে জায়গায় থাকি, আমি বা তুমি বেলঘরিয়া, সেই বেলঘরিয়ার 4 কোণে 4টে কলোনি: নন্দননগর, যতীনদাসনগর, দেশপ্রিয়নগর আর প্রফুল্লনগর। তুমি যদি স্টেশনে গিয়ে দাঁড়াও, এমনি র্যান্ডম দেখবে
বিভিন্ন মানুষ যখন নিজেদের মধ্যে কথোপকথন করেন একই এলাকার, তাদের কথার মধ্যে কিন্তু আমরা যারা কোট আনকোট বাঙাল ভাষা বলি, বাঙাল ভাষা বলে কোনো ভাষা নেই, বোঝানোর উদ্দেশ্য বলছি, সেই ভাষায় কথা বলেন নিজেদের মধ্যে। তার মানে কি তাদের দাগিয়ে দেওয়া হবে তারা বাংলাদেশি বলে? তারা হয়তো 50-60 বছর আগে এসছেন, তারা পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক। আর দেশভাগ একটা মানে বাংলার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ইতিহাসের বা সেই কলঙ্কজনক অধ্যায়ের ফলাফল হিসাবে এগুলো কোলাটারাল ড্যামেজ বলো বা যাই বলো। আমিও মানে আমার পরিবারের শিকড়ও যেহেতু পূর্ববঙ্গে, আমিও ছেলেবেলায় এই ডায়ালেক্টের ভাষা, ময়মনসিংহের ডায়ালেক্টের ভাষা শুনেছি। আমি নিজে বলতেও পারি এবং এখনও কখনো কখনো আত্মীয় স্বজনদের সঙ্গে বলি। আমার তো জন্ম এখানে, তার মানে কি আমি বাংলাদেশি? এরকম তো কোনো কথা না। কাজেই ডায়ালেক্ট দিয়ে কখনোই চিহ্নিত করা যায় না। আর দিল্লিতে বসে যারা এই জ্ঞান দিচ্ছেন যে ডায়ালেক্ট দিয়ে পশ্চিমবঙ্গীয় বাঙালি না বাংলাদেশি বাঙালি সেটা চিহ্নিত করব, তাদের সেই চিহ্নিতকরণের যোগ্যতা কতটুকু? তারা কি ডায়ালেক্ট শুনে এই ডায়ালেক্ট মেদিনীপুরের এবং এই ডায়ালেক্ট ফরিদপুরের সেইটা তারা বিভাজন করতে পারবেন? সেই ট্রেনিং বা যোগ্যতা বা সেই কান কি তারা আছে? বাঙালিরা পারবে, অভ্যস্ত বাঙালিরা। পিনাকি ঠাকুর বলে এক কবি ছিলেন, সম্প্রতি মারা গেছেন। তার একটা কবিতার লাইন ছিল, এই ডায়ালেক্ট জিলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার চুমা, খেলুম গেলুম বাংলা যদি, আমার ভাষাও বঙ্গভাষা। মানে খেলুম গেলুম মানে কলকাতাইয়া বলি, তাহলে খাইলাম গেলামও বাংলা ভাষাই। এবং এই ডায়ালেক্টকে শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতে বাংলাদেশ উৎস হতে পারে, বাংলাদেশের ভূখণ্ড উৎস হতে পারে, কিন্তু শুধুমাত্র ওই গণ্ডিতে বেঁধে দেওয়া যায় না। কারণ দেশভাগ এবং তৎপরবর্তী কারণগুলির ক্ষেত্রে আমরা দেখেছি বহু মানুষ এখানে এসছেন এবং সেই ডায়ালেক্ট বহন করে গেছেন। ছেলেবেলায় আমি দুষ্টুমি করলে আমার ঠাকুমা পিসিমারা বলতেন, মুড়ামাইরা চাপার দাঁতটি ভালাইয়া দিয়াম। এটা যে কোনো মানে জানেন না এমন মানুষ তো বুঝতে পারবেন না, মানে কিল মেরে চোয়ালের দাঁতগুলো ফেলে দেবো বা মুখের দাঁতগুলো ফেলে দেবো। কাজেই এটাও তো বাংলা ভাষা, আমরা তো এটা শুনেও বড় হয়েছি। এবং এই যে বাংলা ভাষার বিপুল বৈচিত্র্য, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। শুধুমাত্র এই ডায়ালেক্টের কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেয়া, এটা বাংলা ভাষার অপমান, যেটা কেন্দ্র বা গোবালয়ের রাজ্যগুলো খুবই অন্যায় করছে বলে আমার মনে হয়। ঠিক। আর আমি যদি খুব ভুল না হই, বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বলা ভাষাগুলির মধ্যে একটা, সপ্তম। সপ্তম। এবং মানে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা ভাষা বাংলা। হিন্দির পরেই বাংলা। 97 মিলিয়ন 97 মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে। এবং সেই ভাষাকে জাজ করে এবং সেই ভাষার একটা কোন হ্যালিউসিনেশনে বা ইলিউশনে তারা বাঁচেন, আই রিয়েলি ডোন্ট নো, যে ন্যাশনাল মিডিয়ায় দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন। এই সূত্রে দুটো প্রসঙ্গ বা দুটো প্রশ্ন আমার মাথায় উঠে আসছে। অবাঙালি রাজ্যে বা যে কোনো রাজ্যে, শুধু বাংলা ভাষার মধ্যে আমি এই বক্তব্যটাকে সীমিত রাখতে চাইছি না, যে কোনো রাজ্যে যদি আমি কাজ করতে যাই, সেই রাজ্যের একটা ভিন্ন ভাষা আছে। 35টা রাজ্য আমাদের, প্রত্যেকটা রাজ্যেই আলাদা আলাদাভাবে ধরো হিন্দি বলা হয়, কোথাও তামিল তেলেগুর মধ্যে ডিফারেন্স আছে, কেরলের ভাষার মধ্যে ডিফারেন্স আছে। এমনও না যে দক্ষিণ ভারতে একই ভাষায় কথা বলা হয়, প্রত্যেকটা রাজ্যে আলাদাভাবে কথা বলে। তো আমাকে কি কোথাও কর্মসূত্রে যেতে হলে 35টা ভাষা জেনে যেতে হবে? প্রথম কোশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, এই যে ভাষার চিহ্নিতকরণ এবং বিভেদ, এটা কি পার্টিকুলার একটা রাজনৈতিক দলেরই মাথা ব্যথা, নাকি সবাই এইটা নিয়ে খুব বেশি কনসার্ন? প্রথম প্রশ্নটা খুব জরুরি, কারণ এই প্রশ্ন সূত্রে আমাদের নিজেদের দিকেও দেখার প্রয়োজন আছে। আমাদের নিজেদের দিকে দেখা দিয়েই আমি শুরু করি বলাটা। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বা ধরো আরও কলকাতায় আমরা যখন
কলকাতায় বা তার আশেপাশের জায়গায় চলাচল করি, ট্রেনে বাসে বা রাস্তাঘাটে, দেখবে প্রচুর মানুষের মুখের বুলি হিন্দি হয়ে গেছে, দিনকে দিন আরও বাড়ছে। আমাদের ছেলেবেলায় যা ছিল না, এখন আরও বাড়ছে। ফলে এ নিয়ে মানুষজনদের সাথে তর্ক হয়। অনেকে মানে যারা বাংলা ভাষা নিয়ে লড়াই করেন বা বাংলা ভাষা বলতে হবে আমাদের রাজ্যে থাকলে, তাদের আমি অংশত সমর্থন করি। তার কারণ যারা ধরো বিভিন্ন জায়গায় পরিষেবা দেন যে কোনো, তারা বাই ডিফল্ট কেন ভেবে বসবেন যে আমাকে হিন্দি ভাষা জানতে হবে? আজকে ধরো ব্যাংকে গেলাম বা রাস্তায় কেউ একজন গাড়ি চালক, তিনি যদি কোনো বাঙালির সাথে তর্ক জোড়েন যে না আমি বাংলা ভাষায় কথা বলবো না, আমার বাংলা, কারণ হিন্দি রাষ্ট্রভাষা। প্রথমত হিন্দি রাষ্ট্রভাষা নয়, এটা হচ্ছে একটা ফেক প্রপাগান্ডা। ভারতের 22টা সরকারি ভাষা আছে, তার মধ্যে একটা বাংলা। কাজের ভাষা দুটো কেন্দ্রের, বা হিন্দি আর ইংরাজি, কিন্তু সেটা সরকারি মানে রাষ্ট্রভাষা বলে যেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলছে, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। এখন আমার রাজ্যে কেউ যদি করে খান বছরের পর বছর, তার জীবিকা, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কেন ভেবে বসছেন বা দাবি করছেন যে আমাকে তার ভাষাতেই কথা বলতে হবে বা তার ভাষা বুঝতে হবে? কারণ আমি তো মানে আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে পরিষেবা দেবেন। সেটা একজন ব্যাংকের কর্মচারীই হন বা রেলের কর্মচারীই হন বা একজন গাড়ি চালক বা একজন দোকানদার হন। কাজেই সেখান থেকে আমার দাবি উঠতে পারে যে আমি আমার ভাষায় প্রত্যুত্তর পাব। ঠিক একইভাবে ধরো, আসলে বাঙালি তো হিন্দি বা ইংরাজিটাও মোটামুটি, যারা প্রবাসে মধ্যবিত্ত যারা কাজ করেন, তারা হিন্দি বা ইংরাজিটাও বলতে পারেন, ফলে বাইরে গিয়ে তারা হিন্দিতেই কথা বলেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে, কেউ যদি মহারাষ্ট্রে মুম্বাইয়ে কাজ করেন এবং কেউ যদি বলে যে তুমি মারাঠিতে কথা বলো, সেটা বাঙালির কাছে একটু মুশকিল হতে পারে। এখন কথা হচ্ছে, বাঙালি যদি ওখানে কোনো পরিষেবা দিতে বসেন মানুষকে, তাহলে তার মারাঠি ভাষা জানাটা জরুরি, কারণ সেটা তার কাজ। কারেক্ট। আবার ঠিক সেভাবেই দক্ষিণ ভারতীয়দের ভাষা নিয়ে জাত্যাভিমান কিন্তু প্রচুর। ভাষা এবং ভাষাকে তারা আঁকড়ে ধরতে পছন্দ করেন। সেখানে মাঝে মধ্যেই বাঙালিরাও আক্রান্ত হন যে আমি কন্নড় বা তামিল বলতে পারি না বলে। ব্যাপারগুলো ঠিক, কোনো বাঙালি যদি দীর্ঘদিন সেখানে থাকেন, মানে 6 মাসের জন্য গেলাম সেটা ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন যদি ওখানে থাকেন, ওখানেই যদি তার জীবিকা বা জীবন নির্বাহ হয়, তাহলে স্থানীয় ভাষাটা কাজ চালানোর মতো জেনে নেওয়া তো জরুরি। এখানে সেইটাই পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে মুখ্য, যদি সামারাইজ করি তো, যিনি পরিষেবা দিচ্ছেন তার, কারণ তিনি বৃহত্তর পাবলিককে অ্যাড্রেস করছেন, তার অন্তত স্থানীয় ভাষায় কমিউনিকেট করার দক্ষতা থাকা দরকার। এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা আরেকবার বলো। এই যে ভাষা নিয়ে মাথা ব্যথাটা, মানে মাথা ব্যথা থাকতে পারে, আমি ব্লগ লিখতে পারি বা কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসাইজ করতে পারি। এক্সট্রিমিস্ট যারা, তুমি বাংলা ভাষা বললে না, আমি তোমাকে একটা চড় মারলাম, বা সবাই মিলে তোমাকে থানায় নিয়ে গেলাম, বা দল গঠন করে যে হেনস্থা মানুষকে, সেটা কি রাজনৈতিক দলের উপর বা কিছু স্পেসিফিক গোষ্ঠীদের মাথা ব্যথা বেশি, না এটা একটা সার্বিক মাথা ব্যথা? বাংলা ভাষা কেউ বললো না, আমি পশ্চিমবঙ্গের মধ্যেই বা কলকাতা বা তার আশেপাশে ধরছি, কেউ বাংলা ভাষা বললো না, শুধুমাত্র তার জন্য হেনস্থা করা সেটা অন্যায়, তাকে শান্তভাবে বোঝানো যায়। কিন্তু আমি বাংলা ভাষা বলবো না, এটা ঔদ্ধত্য, অথচ আমি এখানে করে কমে খাচ্ছি, এই ঔদ্ধত্যর প্রতিবাদ করা উচিত। সেই প্রতিবাদ কখনো মানে মারামারি করা, থানা পুলিশ করা তা না, কিন্তু এইটুকু যদি প্রতিবাদ না করা হয়, তাহলে আস্তে আস্তে আমাদের ভাষাটা আরও কোণঠাসা হয়ে পড়বে, অন্তত কলকাতা এবং আশেপাশের শহরতলি এলাকায়।
ফলে তুমি যদি আজকে 6 মাসের জন্য বা কোথাও একটা কাজ করতে আসো, সেই ভাষা শিখলে না ভালো করে, ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো পরিষেবা দেওয়ার পেশায় থাকো, তাহলে তো তোমার জানাটা উচিত। কিন্তু তার জন্য মারধর, যদি তুমি না আমার ভাষাকে অপমান করো, অনেকে বলে বাংলা বলবো না, কি করবে করে নাও, তাহলে তো একটু কড়া প্রতিবাদ করতে হবে। ঔদ্ধত্যটা প্রতিবাদ দরকার, কিন্তু না হলে বলা উচিত যে বাংলায় থাকছো, এতদিন কাজ করছো, স্থানীয় ভাষাটা শিখে নাও। কারণ তুমি যে দাবি করছো যে তোমার ভাষা আমি জানবো, আমি একটি ভারতের অঙ্গরাজ্যের বাসিন্দা, আমাকে হিন্দি জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার পেশার জন্য আমার রাজ্যের বাইরেও যাচ্ছি না, গেলে সেটা আমার দায় হিন্দি শিখে নেওয়া। আমি আমার রাজ্যে কেন কমফর্টেবলি থাকবো না? আমার রাজ্যেও কেন আমাকে হিন্দিতেই কথা বলতে হবে? আমি কথা বলতে পারবো না এরকম বিভিন্ন জায়গা কেন হবে? হরিয়ানার মুখ্যমন্ত্রী, আমি কোট আনকোট বলতে পারছি না, আমি পটভূমিটা বলছি, হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলা ভাষা শুনলেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও। এই বিষয়ে তোমার কি মতামত? ওই ঘটনাটা সরিয়ে রাখি, কারণ এটা আসলে একটা গোবালায় যাকে বলে তার প্রবণতাও। সাম্প্রতিককালে কেন্দ্র বা বিজেপির তরফ থেকে এরকম একটা হিড়িকও তোলা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তোলপাড় পড়েছে গত কয়েকদিনে। অনেকে বলছেন যে, প্রথম কথা এটা স্পষ্ট করে নেওয়া হয় যে আমি বাঙালি এবং আমি ভারতীয়, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবেই আমরা বড় হয়েছি, এটা আমাদের দেশভাগ বল বা ইতিহাসে পট পরিবর্তন আমাদের এই ইয়েটা দিয়েছে। আগে তো বাংলা পুরোটাই ব্রিটিশ ভারতের অধীনে ছিল, তারপর বাংলার একটা অংশ এসছে ভারতে, এবং আমার ভাষা বাংলা। কাজেই আমাকে ওই যে সারা ভারতে এক ভাষা হিন্দি হতেই হবে এমন কোনো কথা নেই। এই দেশের সৌন্দর্যই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা, তারপরও তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আছে। এবং এখানেই সেই কথাটা উঠে আসে যে বাংলা বললেই কেন বাংলাদেশি ভেবে নেওয়া হবে? হয়তো বাইরে প্রবাসে যারা থাকেন, প্রবাসী বাঙালি যারা মধ্যবিত্ত বা আর্থিকভাবে অন্তত একটা সামাজিক উঁচু জায়গায় আছেন, তারাই হেনস্থার শিকার হন না। শিকার হন তারাই যারা বিভিন্ন ছুটকো পেশায় শ্রমিক বা অন্যান্য কর্মচারী, রাজমিস্ত্রি ইত্যাদি হিসাবে যান। এবং তারা যারা যান তারা বেশিরভাগই হয়তো মানে কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোর থেকে একটু দূর দূরের জেলা থেকে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কখনো হয়তো নদিয়া ইত্যাদি ইত্যাদি। ওদের গ্রামাঞ্চলের বা ওদের স্থানীয় বাংলা ভাষার ডায়ালেক্ট তো আমি বা তুমি যে ভাষায় বা যে ভঙ্গিতে কথা বলছো সেই বাংলায় হবে না, তাদের স্থানীয় যেভাবে বলে এসছেন তাই। এবং তাদের কখনো শেখার প্রয়োজনও পড়েনি কলকাতার এই তথাকথিত শুদ্ধ প্রমিত বাংলা। তারা তাদের মতো কথা বলবেন, বেশ বলবেন। তারা বাইরে গিয়েও যদি সেই ভাষায় কথা বলেন, তাহলে যদি কেউ সেইটা শুনে বিচার করে যে এটা তো আমার পরিচিত অভ্যস্ত প্রমিত বাংলা না, তার মানেই তারা বাংলাদেশি, এটা তো বিপদ। আমি কোন ডাইলেক্টে কথা বলবো সেটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এটা একটা খুব বাজে প্রবণতা। আর আরেকটা সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ঘুরছে যে বাংলাদেশি বাংলা বলতে মূলত কিছু কিছু শব্দ, ধরো যেটা সবাই বলেন যে নাস্তা, পানি, গোসল, দাওয়াত, এই বা আব্বা, আম্মি, ফুপা, চাচা, এই সমস্ত শব্দ বাংলাদেশিরা যেভাবে বাংলা বলেন তাতে মিশে গেছে, ফলে সেই বাংলা পশ্চিমবঙ্গের বাংলার থেকে আলাদা। খানিকটা আলাদা তো বটেই, কিন্তু সেটাও বাংলা। কাজেই বাংলা ভাষাকে বিভাজন করার মানে হয় না। তার কারণ হচ্ছে, আমরা যদি ইতিহাস দেখি, 47 সালের আগে পর্যন্ত তো পুরোটা একটাই বাংলা, একই ভাষা, বিভিন্ন বৈচিত্র্য। আর এই যে শব্দগুলোর কথা বললাম, এই শব্দ এবং আরও অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, সেই আসার পেছনে একটা ঐতিহাসিক ব্যাখ্যা বা বিবরণ আছে। সেটা হচ্ছে
একটা প্রাক ঔপনিবেশিক যুগ যাকে বলা হয়, যাকে সাধারণ মানুষ চলতি কথায় মধ্যযুগ বলে, সেই সময় তো বাংলায় মূলত ইসলামিক শাসকবর্গ ছিলেন, কখনো সুলতানি, কখনো শাহী বংশ, পরবর্তীকালে মোগলরা, শেষে নবাবরা। সেই সময় বাংলা ভাষার সরকারি বাংলায় সরকারি কাজকর্ম হতো আরবি ফার্সি ভাষায়। কাজে সেই সব ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় খুব স্বাভাবিকভাবেই ঢুকেছে। ভারতচন্দ্র যখন তার কাব্য করতেন প্রচুর ফার্সি শব্দ পাওয়া যায়। রামপ্রসাদের একটা বিখ্যাত গান, দে মা আমায় তবিলদারি, তবিলদারি শব্দটা কিন্তু সেই অর্থে সংস্কৃত থেকে আসার শব্দ না, সংস্কৃত থেকে গেলে কোষাধ্যক্ষ হতো, অ্যাকাউন্টেন্ট। কাজেই প্রচুর শব্দ। আমার কাছে একটা লিস্ট আছে যে ধরো এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না, যেগুলো বাংলা নয়, এগুলোর উৎস আসলে আরবি বা ফার্সি। আসল আরবি, ওকে, আসল আমরা মাঝে মাঝেই ব্যবহার আদালত, তারপর জাহাজ, জিনিস, জেলা, তামাশা, তারিখ, তাগাদা। হয়তো অরিজিনালি উচ্চারণটা এরকম না, সেটা বঙ্গীকরণ হয়ে উচ্চারণটা বদলেছে, কিন্তু প্রত্যেকটা শব্দের উৎস আরবি। বাজে, বদল, বাতিল, তারপর মজবুত, মজলিস, মালিক, মিছিল, মুশকিল, মেজাজ, শুরু, শৌখিন, শহীদ, রাজি। এই প্রত্যেকটা শব্দ কিন্তু আরবি থেকে বাংলা ভাষায় এসে মিশেছে। ফার্সি থেকে বাংলা ভাষায় এসে মিশেছে অজুহাত, আইন, আওয়াজ, আঙুল, আন্দাজ, আবহাওয়া, আমদানি, এরকম। এই লিস্টটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর কি কয়েকদিন ধরে, সেখান থেকে বলছি। গরম, গ্রেফতার, তারপর দূরবীন, দারোয়ান, দালান, পরগনা, নালিশ, বাজার, বাগিচা, বরফ, বেচারা, বেপরোয়া, বেশি, মগজ, ময়দা, সবজি, সানাই। এই শব্দগুলোর উৎস। তাহলে এই শব্দগুলো ব্যবহার করলে যদি আমাদেরকে কেউ আরব থেকে আসা বা ফ্রান্স থেকে আসা বলে চালিয়ে দেয়, মুশকিল হচ্ছে তার অশিক্ষা। মুশকিল হচ্ছে বাংলা ভাষায় এরকম বহু শব্দ মিশে গেছে। সেটা নিশ্চয়ই ভারতবর্ষের আরো ভাষার সাথেও হয়েছে। হ্যাঁ, দ্রাবিড় দক্ষিণ ভারতের শব্দ বাংলা ভাষায় মিশেছে, পর্তুগিজ শব্দ মিশেছে, গোবালয়ের অন্যান্য রাজ্যের শব্দও মিশেছে। একটা সময় পর থেকে ইংরাজি তো দেদার মিশেইছে 19 শতক থেকে। কাজেই এগুলো খুবই স্বাভাবিক, মেশে নিয়ে আলাদা করে এখন আঙুল তুলে দেখাতে হচ্ছে, কারণ এ নিয়ে প্রশ্ন উঠছে। এখন ইতিহাস বলছে একটা সময় পর, দীর্ঘ প্রায় 400-500 বছর ধরে তো মুসলমানরা রাজ্য শাসন করেছেন, স্থানীয় হোক বা দিল্লির হোক। তারপর যখন তাদের হাত থেকে, এইটা ডিসিপ্লিনের লোকের আরও ভালো বলতে পারবেন, আমি পড়ে যতটুকু জেনেছি বুঝেছি সেটা বলছি, যখন তাদের হাত থেকে ক্ষমতা ইংরেজদের কাছে চলে গেল, যারা 400-500 বছর ধরে গিয়েছিলেন, তারা একটেরে হয়ে নিজেদের সরিয়ে রাখলেন। এবং ইংরেজদের সুবাদে 1800 সালের আশেপাশে যখন ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হলো, তারা নতুন করে বাংলা গদ্য ভাষা নির্মাণ চেষ্টা করলো। সেই গদ্য ভাষা নির্মাণের সময় প্রচুর সংস্কৃত থেকে আসা শব্দ বাংলা ভাষায় ঢুকিয়ে নতুন একটা বাংলা ভাষা তৈরি করার চেষ্টা করলো। বেশ কিছু শব্দ আগেও ছিল, বেশ কিছু শব্দ রেগুলারাইজ করা হলো সংস্কৃত থেকে এনে। তার প্রতিস্পর্ধা রূপে তখন যারা ধর্মে ইসলাম ধর্মাবলম্বী, তারা বেশ কিছু, তার কাউন্টার হিসেবে বেশ কিছু ইসলামিক শব্দ আস্তে আস্তে ঢোকানো শুরু করলো। তবে তার বাইরেও ইসলামিক শব্দের প্রমাণ প্রাক ঔপনিবেশিক যুগের প্রচুর সাহিত্যে রয়েছে। এটা অস্বাভাবিক না, এটা হচ্ছে তাদের ধর্মাচরণ বা ঐতিহ্য থেকে নিয়ে আসা একটা ভঙ্গি, যেটা বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। এখন ধর্মের সঙ্গে বা যাপনের সঙ্গে কিছু কিছু শব্দ নির্দিষ্টভাবে এদিক ওদিক করা সম্ভব হলো। আমি যে উদাহরণগুলো বললাম, এই উদাহরণগুলো হিন্দু মুসলমান নির্বিশেষে ব্যবহার করে। কিছু কিছু শব্দ আলাদা করে চিহ্নিত হলো, যে শব্দগুলো শুধুমাত্র বাঙালি মুসলমানরাই ব্যবহার করেন, অবাঙালিরাও করেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। ধরো এই যে পানি,
জল বলি আমরা। এই কেউ পানি বললে বা কেউ দাওয়াত মানে নিমন্ত্রণ বা কেউ গোসল স্নান এগুলো বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়াটা কিন্তু অনৈতিক। তার কারণ পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু মুসলমান বাঙালিও এই শব্দগুলো ব্যবহার করেন তাদের পারিবারিক পরিসরে, বাইরের পরিসরে হয়তো নাও করতে পারেন। বাইরের পরিসরে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের সাথে কথোপকথনের সময় হয়তো করেন না বা করেন, কিন্তু বাংলাদেশে এই শব্দগুলো তাদের মুসলমান সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তা বলে এগুলোর উৎস আরবি ফার্সি হতেই পারে, আরবি ফার্সি উৎস আরও অনেক আছে, ফলে সেগুলো একটা অংশের বাংলা ভাষায় মিশে গেছে। তার মানে সেটা যে বাংলা নয় এই কথাটা বলা অন্যায়, 1 নম্বর কথা। আর 2 নম্বর, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাইবো আমি। কবির সুমনের একটা খুব সুন্দর বিষয় ছিল, সেটা হচ্ছে একটা গানের লাইন, যে পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। কাজেই শব্দ ব্যবহার দিয়ে বাংলাদেশি বা পশ্চিমবঙ্গীয় বাঙালি সেটা চিহ্নিত করা হয়তো যেতে পারে, কিন্তু সেটা দিয়ে বাংলা ভাষাকে ডিসক্রিমিনেট করার চেষ্টা করলে সেটা ছোট হবে, কারণ পশ্চিমবঙ্গে বহু মানুষ ব্যবহার করে। আসলে আমাদের দুর্ভাগ্য, বহু মানুষ মুসলমানদের বাঙালি বলে ভাবতেই কষ্ট করে। এমন আমি দেখেছি আমাদের কলেজ বেলায় পরবর্তীতে মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে, ওরা কি বাঙালি নাকি, ওরা তো মুসলমান। মুসলমানরা যে বাঙালি হতে পারে সেটা অনেক বর্ণ হিন্দুই বিশ্বাস করতে চান না, সেটা তাদের মানসিক সংকীর্ণতা। কিন্তু সেটা দিয়ে তো কিছুই প্রমাণ হয় না। আসলে বাংলা ভাষা বিপুল বাইরের থেকেও বহু শব্দ গ্রহণ করেছে, আরবি ফার্সি থেকেও করেছে। গত 75 বছরে নির্দিষ্টভাবে দুটো দিককে, যেহেতু একটা দেশ ভাগ হয়েছে, দুদিকে দুরকমভাবে গতি প্রকৃতি এগিয়েছে। বাংলাদেশের সাহিত্য ওই শব্দগুলোর প্রাধান্য বেশি, কারণ স্থানীয় মানুষেরা ওইভাবে কথা বলেন। কিন্তু তাতেও আমি বাংলাদেশে তো বারতিনেক গিয়েছি, ওই শব্দগুলো যদি বলেনও, তাদের সার্বিক কথোপকথনের মধ্যে হয়তো মানে 100টা শব্দ বললে হয়তো 5 থেকে 10টা শব্দ, যে শব্দ পশ্চিমবঙ্গে প্রচলিত নয়, বাকি শব্দগুলো প্রচলিত। ভঙ্গি আলাদা, করেছে করছে, খেয়েছে খাইছে, খেয়ে নিও খাইয়া লইও, এইটারও আবার জেলায় জেলায় এইগুলো, সেগুলো তো হতেই পারে, এগুলো তো ডাইরেক্ট পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় আছে। কাজেই এইগুলো নিয়ে বাংলা ভাষাকে বিচার করতে যাওয়া আসলে বোকামিরই পরিচয়। কারণ বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বাংলা, বাংলাদেশের বাংলা, দুটো মিলে দুই দেশের মধ্যে ঠোকাঠুকি হতে পারে, আলাদা রাজনৈতিক চিন্তাভাবনা, মৌলবাদ ইত্যাদি বহু প্রসঙ্গ আসতে পারে, কিন্তু সব সরিয়ে রেখেও আমি যদি একজন বাঙালি হিসাবে দেখি, আমি যেমন আমার ভাষাকে ভালোবাসবো, বাংলাদেশে যে বাংলা ভাষার রূপটি প্রচলিত তাকেও আমাকে সম্মান করতেই হবে। মানে তাকে আমি একজন বাঙালি হিসেবে আমি ছোট করতে পারবো না। আর এটুকুই। ফলে বাংলাদেশি ভাষা বলে আসলে বাংলা ভাষাটাকেই অপমান করা হয়েছে বা হচ্ছে, এবং এটার প্রতিবাদ করা উচিত। এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরও এটা বোঝা উচিত যে বাংলা ভাষায় আমরা দৈনন্দিন জীবনে বহু শব্দ বলি যার উৎস আরবি ফার্সি, সেগুলো হয়তো 200-300 বছর ধরে প্রচলিত হয়ে গেছে। আর কিছু শব্দ আছে এটা হয়তো একটা নির্দিষ্ট ধর্ম গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়েছে, দ্যাটস ফাইন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে বাংলা ভাষার হানি হয় না। যদি আরবি ফার্সি নিয়ে এত ছুতমাট থাকে, তাহলে তুমি যে কথায় কথায় হিন্দি শব্দ, হিন্দি ফ্রেজ ব্যবহার করছো, গুচ্ছের ইংরাজি শব্দ ব্যবহার করছো, তা নিয়ে তো তুমি খুব উদার। আরবি ফার্সি শব্দ নিয়ে ছুতমাট কেন? এখানে কেন্দ্রের তো বটেই, এবং মনে হয় সাধারণ মানুষেরও ভাষাকে ধর্মের চোখ দিয়ে বিচার করার প্রবণতা, এবং ভারতের বাঙালিরা বা ভারতে যারা শাসন করেন তারা বাংলাদেশি ভাষা বলে আসলে মুসলমানদের ভিন্ন করতে চাইছেন। ঠিক, তারা এটা বুঝতে পারছেন না যে পশ্চিমবঙ্গেও অনেক গৃহস্থ পরিবারে তারা এই সব শব্দ ব্যবহার করেন। তারা বাঙালি 100%, তারা পশ্চিমবঙ্গের নাগরিক, বৈধ নাগরিক, আমার তোমার থেকে বেশি বাঙালি। কাজেই এই নিয়ে বিতর্ক ফালতু। এবং আমাদের রাজ্য সরকার একটা সুযোগ পেয়েছে, এটা নিয়ে রাজনীতিও করছে।
আবার এই রাজ্য সরকারই নিজেদের তাগিদে সুযোগ পেলে বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দিতে বুক ফুলিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। এই রাজ্য সরকার এটাকে একটা ক্যাচ করে নিয়েছে এজেন্ডাটাকে, কিন্তু এটা সরকারের হিসাব বাদ দিয়েও, সরকারের লাভ ক্ষতি এজেন্ডা এইসব বাদ দিয়েও ভাষা হিসাবে এটা একটা অপমানজনক কাজ চলছে কেন্দ্রের তরফে, এবং শুধু কেন্দ্রের তরফে না, হয়তো অনেক মানুষেরও এটা বিশ্বাস, প্রচুর পশ্চিমবঙ্গীয় বাঙালিরও এটা বিশ্বাস। সেটাকে ভাঙতে হবে, এবং এটা ভাঙার জন্য মাথার থেকে আগে ধর্মীয় বিভাজনটা সরাতে হবে, নইলে হবে। এটুকুই। অনেক অনেক ধন্যবাদ তন্ময়দা, এতটা অ্যানালিটিক্যালি জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। এই কথোপকথনের আগে আমারও এতটা ক্লিয়ার আইডিয়া ছিল না, যে আমি তো সত্যি এই ভিডিওতে কথা বলতে বলতে কতগুলো ইংলিশ টার্ম আমি ব্যবহার করেছি। আমিও করেছি, সেগুলো খুব স্বাভাবিক। যেই উদাহরণগুলো তুমি দিলে, এইগুলোর যে উৎস আরব বা ফার্সি, আই অলসো ডিড নট নো। আমার যেরকম ভাবে আজকে একটা প্রিজুডিস ভাঙলো, আশা করি একটু পড়াশোনা, আলোচনা এবং রিসার্চের মাধ্যমে বাকি যেই মানুষগুলো এই জিনিসটাকে, এই বিষয়টাকে ভিত্তি করে একজনকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে পারেন, তারাও নিজেদেরকে একটুখানি চেরিশ করতে পারেন। আশা করি এইটুকু করতে পারলেই এই সমস্যাগুলোর সমাধান কিন্তু খুব সহজ হয়ে যায়, একদম এমন কিছু কঠিন সমস্যা নয়। তো আরেকবার থ্যাংক ইউ সো মাচ তন্ময়দা, বাংলা ভাষা নিয়ে। তোমাকেও ধন্যবাদ কথাগুলো বলতে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।